মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজও বিভিন্ন স্থানে মালিক চালকদের অবরোধ, খণ্ড খণ্ড মিছিল। ঘর থেকে বের হলে হাইরোড পরে আমাদের গাড়িগুলি কোথায় চলবে? একটা সিএনজির পিছনে 7 জন 8 জন করে এভাবে 25 লক্ষ পরিবার এই সিএনজির উপর নির্ভর। আমরা গাড়ি চালান আজকে 3 দিন ধরে বন্ধ, আমরা অনাহারী মানুষ। দেশের সব সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের, পাশাপাশি ভুয়া লাইসেন্স জব্দেরও আদেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির 2 মামলায় বকশীবাজারের বিশেষ আদালতে বেগম জিয়ার হাজিরা, পরবর্তী শুনানি 10 আগস্ট। রাজধানীতে কর্মজীবী নারী ধর্ষণের ঘটনা বাড়ছে। কর্মবিমুখ করতেই একটি শ্রেণী এসব ঘটাচ্ছে। মত আইন ও সালিশ কেন্দ্রের প্রতিরোধে তৎপরতা বাড়ানোর দাবি পুলিশের। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজারের 4 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি। নোয়াখালীতে 13 গ্রাম প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বর্ষা মৌসুমে লিজ দেয় প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে হাওর। জীবিকা হারাচ্ছেন এলাকার মৎস্যজীবীরা। এবং টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ঢাকার দ্বিতীয় টেস্ট ড্র, 2 ম্যাচের টেস্ট সিরিজে পয়েন্ট ভাগাভাগি। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী 10 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ হাজিরা দিয়েছেন। এর আগে সকাল 9:30টায় রাজধানীর বকশীবাজারের অস্থায়ী আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হন বেগম জিয়া। প্রায় 5.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ওই 2 মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলছে। এর আগে গত 23 জুলাই বেগম জিয়ার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের জেরা ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। এই 2 মামলার 68 কার্যদিবসের মধ্যে বিভিন্ন কারণে 58 কার্যদিবসই অনুপস্থিত থেকেছেন বেগম জিয়া। ম্যাডাম খালেদা জিয়ার পক্ষের থেকে আমি তার বাদী হিসাবে তার সমাপ্ত করেছি, কিন্তু আগামীতে বাদ যখন সে তদন্তকারী কর্মকর্তা এই ব্যক্তি আসবেন তখন তাকে আমরা বিস্তারিতভাবে জেরা করার সুযোগ পাব। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ট্রাস্ট, জনকল্যাণমূলক ট্রাস্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে উজ্জীবিত রাখার জন্য এটা করা হয়েছিল। ট্রাস্টের বিধান মোতাবেক যদি ট্রাস্টের কোনো শর্ত ভঙ্গ করা হয় তাহলে ট্রাস্ট যেটা অনুযায়ী তার বিচার হবে। 1947 সালের দুদকের প্রতিরোধ আইনের সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেই ধারায় আমরা এই মামলাটা করেছি। এই মামলাটা অর্থ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রীর পদ ঘোষণা না দিয়ে তিনি যে ট্রাস্ট গঠন করেছেন সেই ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়েছে। সারা দেশের সড়কে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী 30 দিনের মধ্যে এসব যান চলাচল কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সকালে এই আদেশ দেন। সেই সঙ্গে প্রায় 18,77,000 অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দেরও নির্দেশ দেন। ভুয়া লাইসেন্স আদান প্রদানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়া আগামী 30 দিনের মধ্যে বিআরটিএ কর্তৃপক্ষকে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেছে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে বেলা 11টায় অবস্থান নেন অটোরিকশার মালিক ও শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে রাবার বুলেট ছোড়ে পুলিশ। একই সময়ে মৌচাক, সিমরাইল মোড় এবং কাঁচপুর এলাকায়ও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এদিকে গাজীপুরেও বেলা 11টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগালি এলাকায় অবরোধ করে শ্রমিকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে পুলিশ। এতে অন্তত 5 জন আহত হন। আমগো বৈধ গাড়ি সব কমপ্লিট, কাগজপত্র এবং আমাদের লাইসেন্স কমপ্লিট। আমরা গাড়ি চালান আজকে 3 দিন ধরে বন্ধ। আমরা অনাহারী মানুষ। সর্বোচ্চ একটা সিএনজি ড্রাইভার টার্নিং করে 5 ঘন্টা সারাদিন, আর একটা বড় গাড়ির ড্রাইভার 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা টার্নিং করে। কাজী নিয়ন্ত্রণটা কি আমরা হারাই না আপনার ওই বড় গাড়ি আলারা হারায়? এটা একটু আপনারা বিবেচনা করে দেখতে পাবেন। একটা সিএনজির পিছনে 7 জন 8 জন করে এভাবে 25 লক্ষ পরিবার এই সিএনজির উপর নির্ভর। উনি কোন হিসাবে কোন পারপাসে তিনি কোনো কিছু বিবেচনা না করে আমাদের এই মন্ত্রী সাহেব এই ঘোষণা দিল। হাজারখানেক লোকজন বিভিন্ন জায়গায় জড়ো হয়। আমরা তাদের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তারা হাইওয়ে বাদ দিয়ে যাতে শহরের ভিতরে তারা গাড়ি চালায়, কিন্তু তারা না মেনে বিচ্ছিন্নভাবে রাস্তার ছড়ায় পড়ে এবং কিছু গাড়ির হাওয়া ছেড়ে দেয়, যার কারণে গাড়িগুলো রাস্তায় বসে যায়। পরবর্তীতে আমরা তাদেরকে রাস্তাতে ছত্রভঙ্গ করে দিই। দেখছেন দুপুরের সময়। রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন 2015-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। বৈঠকের শুরুতে ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে অসামান্য অবদান রাখায় জাতিসংঘের খাদ্য কর্মসূচি FAO-এর পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া বিশেষ সম্মাননা পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফ করেন। The President's Pension Ordinance 1979 এইটা আমরা হালনাগাদ করে নতুন আইন আকারে আজকে ক্যাবিনেটে উপস্থাপন করেছি। ক্যাবিনেট এটি নীতিগতভাবে এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করেছে। এটা আইনটা নেওয়া হয়েছিল 1979 সালে, তবে এর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটি হয়েছিল 1988 সনে। দুপুরের সময় আরো থাকছে। 19 বছরেও শেষ হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ। কাটছে না বিভ্রান্তি, হঠাৎ বিপদ সংকেতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এবং গ্রাহকের আর্থিক সক্ষমতা বেড়ে যাওয়ায় কমছে কনজিউমার লোন, পার্সোনাল লোনের দিকে ঝুঁকছে ব্যাংকগুলো। সুদের হার বেশি, অভিযোগ গ্রাহকদের। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। রাজধানীতে অল্প দিনের ব্যবধানে 2টি গণধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ধর্ষণের শিকার হয়েছেন 2 জন নারী বিক্রয়কর্মী। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। এদিকে আইন ও সালিশ কেন্দ্র আশোক বলছে, নারীদের কর্মবিমুখ করতেই একটি শ্রেণী উদ্দেশ্য প্রণোদিত হয়েই এসব ঘটনা ঘটাতে পারে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, গণধর্ষণ প্রতিরোধে বাড়ানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। ফখরুল শাহিনের রিপোর্ট। গত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর উত্তরায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক নারী কর্মজীবী গণধর্ষণের শিকার হন। এর কিছুদিন আগে 22শে মে রাজধানীর বাড়িধারা এলাকার একটি দোকান থেকে বাসায় ফেরার পথে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। আশোকের তথ্য মতে গত 5 বছরে সারা দেশে গণধর্ষণের ঘটনা ঘটেছে 1135টি, যার মধ্যে রাজধানীতে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটলেও কর্মস্থল থেকে বাসায় ফিরতে চলতি পথে গণধর্ষণের ঘটনা এই বছরই প্রথম। পাবলিক থেকেও কিছু বলতে পারতেছে না, কারণ এখানে নিশ্চয়ই এমন কিছু লোকরা আছে তাদের ভয় বলতে পারতেছে না। কেন? আমার কথা হচ্ছে না, তারা যেন কোনো ভয় না পায়। সরকার পক্ষ থেকে অবশ্যই কিছু করা হয়,
যেন আমাদের নিরাপত্তার জন্য আমাদের যেন কোনো কিছুতে পিছিয়ে না আসতে হয়। কিভাবে যাই, আমরা ভালোভাবে বাসায় পৌঁছাইছি কিনা আমাদেরকে টেক কেয়ার অবশ্যই করতে হবে, তা না হলে তো আমরা কাজ করতে পারবো না। আইন ও সালিশ কেন্দ্র বলছে এই ধরনের ঘটনা নারীদের নিরাপত্তাহীনতার সৃষ্টি করবে, যা নারীদের কর্মজীবী হওয়ার ক্ষেত্রে বড় বাধা। অর্থনৈতিকভাবে যখন দেখা যাচ্ছে যে নারীরা সচ্ছল হতে চেষ্টা করছে, নিজেরা এম্পাওয়ার্ড হচ্ছে এবং অর্থনৈতিক কাজে তাদের অংশগ্রহণ বেড়েছে, সেই সময় ধর্ষণকে একটা হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হচ্ছে যে নারীদের চলাচলকে ব্যাহত করার জন্য। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি বলছে কর্মজীবী নারীদের নিরাপত্তা জোরদার করতে দোকান মালিকদের জন্য একটি আচরণবিধি তৈরি করা হচ্ছে। আমাদের কিছু দিক নির্দেশনা তৈরি হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন না হয়, তার জন্য প্রতিটা জনের সাথে আমরা সমন্বয় রেখে কাজ করে যাব আগামীতে। এদিকে ডিএমপি বলছে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মহানগরের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আরো সজাগ থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রগুলোতে এই ধরনের ঘটনা ঘটবার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আমাদের ইনস্ট্রাকশন ইতিমধ্যেই দেয়া আছে। নারী অধিকার কর্মীরা মনে করেন গণধর্ষণ দমনে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে 7 বছরের শিশু ধর্ষণ এবং হত্যা মামলার রিভিউর আবেদনে মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে আসামি শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগ 14 বছর আগে দেয়া এই রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে সাজা কমিয়ে এই রায় দেন। 2001 সালের জুলাই মাসে আসামি শুকুর আলীকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে কোর্ট তা খারিজ করে দিয়ে রায় বহাল রাখেন। পরে 2005 সালে আসামি পক্ষ আপিল বিভাগে রিভিউ আবেদন করলে আপিল বিভাগ তাও খারিজ করে দেন। গত 5 মে একটি আইনজীবী সংগঠন ব্লাস্ট আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করলে ঘটনার প্রায় 19 বছর পর রিভিউ পিটিশনে এই রায়ে শাস্তি কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়, যা দেশের ইতিহাসে রিভিউ আবেদনের সাজা কমার প্রথম ঘটনা। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজার জেলার 4 উপজেলায় হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের ও মৎস্য খামার প্লাবিত হয়েছে। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার। শত শত কিলোমিটার কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে সরকার বরাদ্দ দেবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজার জেলার সদর, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু উপজেলা। 11টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি ফসল ও মৎস্য খামার হারিয়ে এখন সর্বশান্ত। রোববার থেকে বৃষ্টিপাত না হওয়ায় আস্তে আস্তে কমছে পানি, সাথে সাথে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি, কৃষি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতচিহ্ন। প্রায় 60-70টা ঘর ভেঙে গেছে, পানিতে নিয়ে গেছে। এমনকি 10-20টা ঘর এমনি তুকাইয়ে পাইতেছি না। ক্ষতি আবার ফুসিয়ে উঠার সময় আবারও আমাদের বন্যায় কবলিত হয়েছে। আমরা 1 সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, খুব চলাচলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। খাইতে লইতে খুব কষ্ট, ফগর টাকাও নাই। চিংড়ি প্রজেক্ট, পোল্ট্রি খামার এবং স্থানীয় পুকুরের সমস্ত মাছ চলে গেছে। ব্যাঙের লোকরা এসে অনেক ডিস্টার্ব করে, মানে ওরা কিস্তি নেওয়ার জন্য এখন দিতে পারতেছি না। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বেড়িবাঁধ এবং রাস্তাঘাট মেরামত করার দাবি জানালেন এই স্থানীয় জনপ্রতিনিধি। এই মুহূর্তে যদি এদের প্রতিকারগুলো না করা হয় তাহলে মানুষ আরো কষ্টে দিনানির্বাহ করতে হবে। অবশ্য স্থানীয় সংসদ সদস্য জানালেন ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে বরাদ্দ দেবে সরকার। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আমরাও ব্যক্তিগত তরফ থেকে ঘরবাড়ি নির্মাণ এবং মানুষের এখনো শুকনো খাবার এবং রান্না করা খাবার আমরা সরবরাহ করে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ না হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন রামু উপজেলার 102টি গ্রামের লক্ষাধিক বন্যা কবলিত মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে অতিবর্ষণ ও পূর্ণিমার জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও দ্বীপ উপজেলা হাতিয়ার 13টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। সরকারি ত্রাণ সহায়তা না থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অবশ্য দুর্গতদের সহায়তার পাশাপাশি উঁচু বেড়িবাঁধ নির্মাণ করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে
পানি উন্নয়ন বোর্ড। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি এবং পূর্ণিমার জোয়ারে গত শুক্র ও শনিবার পানির নিচে তলিয়ে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের 4টি গ্রাম। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ছোট ফেনী ও বামুনিয়া নদী উত্তাল থাকায় এখনো নামেনি পানি। জোয়ারের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, জেলেপাড়া ও আদর্শ গ্রাম। এছাড়া বেড়িবাঁধ ভেঙে দ্বীপ উপজেলা হাতিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 2 উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে পানি উঠায় রান্নাবান্না করতে না পেরে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকে। এখনো ত্রাণ সহায়তা না পাওয়ায় এসব এলাকায় দেখা দিয়েছে চরম খাবার সংকট। সব কিছু আমাদের বাসায় লয়ে গেছে, সব বিচ্ছু আসে আমাদের ঘরে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রের বেলা ঘরে থাকতে পারি না। বাড়ি ঘর, মোষ, গরু, অসহায় নদী ভাঙা লোকগল সব রাস্তা কোন জায়গায় আছে কোন জায়গায় নো আছে এখনো কোনো বলা যায় না। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সব পানির নিচে এখন। এই অবস্থায় বন্যা দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চিরা, গুড়, মুড়ি আছে, এগুলা দিয়ে আমি চালাইছি, কিন্তু আমাদের যে পরিমাণ লোকজন এই পরিমাণ আমাদের বাজারও নাই, আর আমরা অন্য দিক থেকেও কোনো সহায়তা পাই নাই। তবে দুর্গতদের সহায়তার পাশাপাশি সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রকৃতির যে বর্তমান অবস্থা এর সাথে সমন্বয় করে বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি করতে হবে এবং বামনিতে যে রেগুলেটরটি এখন অকার্যকর অবস্থায় রয়েছে সেখানে রেগুলেটর করতে হবে। আশা করা যাচ্ছে আগামী জানুয়ারিতে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারব। বেড়িবাঁধ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে 335 কোটি টাকা ব্যয়ের একটি ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নোয়াখালী। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচিত সরকারের অধীনে সাংবিধানিক পন্থায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপির মধ্যবর্তী নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের দাবিকেও স্বাগত জানান তিনি। সকালে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মধ্যবর্তী নির্বাচন না, নতুন নির্বাচন চান। নতুন নির্বাচন তো বইয়ে লেখা আছে, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানে লেখা আছে সাংবিধানিক নির্দেশে সংবিধান অনুসারে নির্বাচন হবে। সারা পৃথিবীতে যে নিয়ম আছে বাংলাদেশের নির্বাচন এই নিয়মেই হতে হবে। আর যদি বিএনপি বলে যে না আমরা তা তাই হইতে হইব, সারা পৃথিবীতে যাই হোক না হোক, সেটা গ্রহণযোগ্য। ক্যারি অন প্রথা পুনর্বহালের দাবিতে সারা দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল। দাবি আদায়ে সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের দিকে যেতে চাইলে মিনারের পাদদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখান থেকে একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিতে সচিবালয়ে যায়। অসংখ্য ছেলে মেয়ে ঝরে পড়বে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। সো আমরা আমাদের একটাই দাবি নিয়ে এসেছি, আমরা এই ক্যারি অন সিস্টেম আবার পুনর্বহাল চাই। সচিবালয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করব এবং যতক্ষণ না পর্যন্ত প্রতিনিধি দল ফিরে না আসতেছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। উদ্যোগ নেওয়ার 19 বছরেও আধুনিকায়ন হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা। এতে দেশে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত নিয়ে বিভ্রান্তি কাটছে না। চট্টগ্রাম নোয়াখালী উপকূলের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় কোমেন তেমন কোনো ক্ষতি করতে না পারলেও সতর্ক সংকেত ব্যবস্থায় আতঙ্কিত করে তোলে সেখানকার বাসিন্দাদের। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কোমেনের রহস্যময় আচরণ তো ছিলই। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রামে গত শনিবার থেকে টানা বর্ষণ দেখে জানা যায় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপের জন্য আবহাওয়া অফিস প্রথম থেকেই 3 নম্বর সতর্কতা সংকেত জারি করে। বুধবার সন্ধ্যায় সতর্কতা সংকেত 4 করা হয়, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম এবং কক্সবাজারের 7 নম্বর বিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস। আকস্মিকভাবে বিপদ সংকেত জারি করায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিগত 2013 সালের 15 মে ঘূর্ণিঝড় মহাসেনের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের যে সিগন্যাল সিস্টেম এটাকে আসলে আরো ভালোভাবে ইমপ্রুভ করা দরকার, আরো মডার্নাইজ করা দরকার। বিশেষ করে যারা উপকূলীয় এলাকায় বসবাস করে রাতের মধ্যে তারা আসলে আশ্রয়স্থলে যেতে পারছে না। এই বিষয়টা আমার মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের আসলে এই বিষয়টা ভালোভাবে চিন্তা করা উচিত। ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত জারি করা হয় মূলত বন্দরকে কেন্দ্র করেই, তাই আবহাওয়া অফিসের সতর্ক সংকেতের উপর নির্ভর করে সব ধরনের প্রস্তুতি। এবার সারাদিন চুপ থাকার পর রাত 11টায় বিপদ সংকেত জারি করায় কিছুটা
ভোগান্তিতে পড়তে হয় বন্দর কর্মকর্তাদের। 4 নম্বর ছিল আমরা কন্ট্রোল রুম খুলেছি, কিন্তু যখন আমরা দেখলাম যে এরকম অবস্থা তৈরি হয়েছে রাত 1টায় আমাদের অফিসে এবং যে কি ব্যবস্থা নেওয়া হবে, এতে আমাদের অসুবিধা হলেও আমরা কিন্তু সেটা মোকাবেলা করেছি। সতর্ক সংকেত জারি নিয়ে আবহাওয়া অফিস যেমন সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, তেমনি ঘূর্ণিঝড় কোমেনের রহস্যজনক আচরণে বিভ্রান্তির মধ্যে পড়েন আবহাওয়া অফিসের কর্মকর্তারাও। সাধারণত মৌসুমী সিজনে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় না, এবারটা কিন্তু ব্যতিক্রম। ঘূর্ণিঝড়টা উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়াতেই মানুষকে সরানোর ব্যবস্থা যেতে হবে, চার দিয়া দ্রুতই সাথে চলে যেতে হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একই ধরনের ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা জারি রয়েছে। 1996 সাল থেকে শুরু হয়েছিল সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ। 2000 সালের পর তা চূড়ান্ত হলো। নানা ত্রুটির কথা উল্লেখ করে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাগুরায় যুবলীগের দুপক্ষের গোলাগুলিতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে সেন সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় মাগুরার ওয়াবদা বাজার এলাকা থেকে নজরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 23 জুলাই বিকেলে যুবলীগের একাংশের নেতা কামরুল ভূঁইয়া এবং অপর অংশের নেতা আলী আজিবর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় গোলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন, মিরাজ শেখ ও মমিন ভূঁইয়া নামে 3 ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মমিন ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এ ঘটনায় নাজমা বেগমকে ওই রাতে অস্ত্রোপচারের পর গুলিবিদ্ধ অবস্থায় একটি কন্যা শিশুর জন্ম দেন তিনি। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে বন্দুকযুদ্ধে নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল হোসেন বাদী হয়ে গত 26 জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমন হোসেন, আজিবর, মোহাম্মদ আলী সহ 16 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে ঢাকা থেকে খুলনাগামী ইগল পরিবহনে আমাদের গোপন সূত্রে 13 নম্বর এজাহারনামা আসামি মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা হোসেন আলী, দেওয়ার পরকে আমরা আটক করতে সমর্থ হই। রাজধানীর জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা জানায়, গত রাত 3টার দিকে রিকশাচালক খোরশেদ আলমের সিগারেটের আগুন ঘরের ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে। এতে খোরশেদ আলমের পুরো মুখমণ্ডল ও শরীর, তার স্ত্রী জহুরা খাতুনের 2 হাত পা ও 3 বছরের শিশু রিফাতের ডান হাত ও মুখমণ্ডলের কিছু অংশ পুড়ে যায়। ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শরীরের 28% পুড়ে যায়। গৃহকর্তা খোরশেদ আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘুমুত্তির দায়িত্ব করছিল, ওর বাপে কত ধূমপান করার জন্য মেসের কাঠি জ্বালাছিল। ওয়ালে গ্যাসের লাইন আছে না, গ্যাসের লাইন সে ছিল মানে লিক ঠিক আছিল, তাই গ্যাস ইয়া আমার ঘরে বাস্ট হয়ে গেছে। ওই তার মা, তার বাপ, তারা 3 জন একসাথে এই অবস্থা। প্রাকৃতিকভাবে উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাওর বাওর জলাশয়ে আছে নানা প্রজাতির দেশি মাছের সম্ভার। কিন্তু এই বিশাল মৎস্য ভাণ্ডার যাদের আয়ের একমাত্র উৎস, অভিযোগ আছে সেই হাওরবাসী দরিদ্র মৎস্যজীবীরাই এখানকার মাছ ধরতে পারেন না। বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে হাওর লিজ দেয়ায় এসব মাছের দখল চলে যায় প্রভাবশালীদের হাতে। হবিগঞ্জের হাওর অঞ্চল ঘুরে এসে মৎস্যজীবী হাওরবাসীর জীবনযাত্রার টানাপোড়েন তুলে ধরছেন জাফর সাদিক। ক্যামেরায় ছিলেন খলিল রহমান। অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থেকেও নিরন্তর জীবন সংগ্রামে ছুটে চলেন হাওরবাসী। মাছ ধরা আর কৃষিকাজ হাওরবাসীর জীবিকার প্রধান মাধ্যম হলেও বেশ কয়েক বছর ধরেই মাছ ধরার সুযোগ কমে আসায় বিকল্প জীবিকার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন তারা। আমরা জাল বাইয়া খাইতাম যাই, যারা বিল লিজ নেয় এরা মানা করে জাল বাল লইয়া যাবে, খামলা খাজলা দেই আর খাই। যদি লিস্টে বাদ দেওয়া হইতো আর জাল জুল পাইতাম আমরা শান্তি মতো চলতাম। অভিযোগ আছে, বিভিন্ন সময় সরকারি বেসরকারি উদ্যোগে হাওরে মাছের পোনা ছাড়া হলেও এর সুফল পান না হাওরবাসী। কিন্তু এ নিয়ে অনেকটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। সরকার যে বিভিন্ন সময় মাছ ছাড়ে, এই মাছ যদি আমরা মারতে পারতাম
তাইলে তো আমরা জীবিকা নির্বাহ, তো এই মাছ আমরা মারতে দেয় না। প্রভাবশালী মানুষজন উন্মুক্ত জলাশয় যেখানে স্রোতস্বিনী আছে সেখানেও বদ্ধ জলাশয় দেখিয়ে লিজ নিয়ে থাকেন, যেটা অবৈধ। লিজ না দিয়ে যদি গরিব জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হতো তাহলে সরাসরি আইনগতভাবেই দরিদ্র জনসাধারণ এই মাছগুলোতে অ্যাক্সেস করতে পারত। সাধারণত লিজ দেওয়া হয় মৎস্য সমিতির অনুকূলে। প্রান্তিক জেলে যারা আছে তারা যদি ওই সমিতির বাইরে থাকে তাহলে কিন্তু তারা ওই লিজের প্রক্রিয়ার বাইরে কিন্তু চলে গেল। তাদের কল্যাণে যদি তাদের নেতৃত্ব কাজ না করে তাহলে এটাকে কতটুকু আমরা তাদেরকে ঠিক ওইভাবে ইয়ে করতে পারবো। তবে আশার কথা, হাওরবাসীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমন্বিত উন্নয়ন কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। প্রকৃতির অফুরন্ত ভান্ডার এই হাওর সমন্বিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনযাত্রার জন্য যে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার সেগুলো প্রত্যেকটাকে অ্যাড্রেস করে এই সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন চলছে হাওর অঞ্চলে। বিস্তীর্ণ এই ফসলি জমি আর কিছুদিন পর তলিয়ে যাবে অথই পানিতে। এ সময় উন্মুক্ত এই জলাশয় চলে যাবে প্রভাবশালীদের দখলে। তাই হাওরবাসীর জীবনমান উন্নয়নে জাল যার জলাতার এই নীতি বাস্তবায়নের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরি জরুরি বলে মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। হবিগঞ্জের বানিয়াচং হাওর এলাকা থেকে জাফর সাদিক, সময় সংবাদ। ছোট ফেনী নদীর ভাটিতে নোয়াখালীর মুসাপুরে অস্থায়ী বাঁধ অপসারণ না করায় নামছে না বানের পানি। এতে এখনো পানিতে তলিয়ে আছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার 9 উপজেলার 27 ইউনিয়নের 5 শতাধিক গ্রাম। এতে দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে 7 লাখেরও বেশি মানুষ। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের অস্তিত্বের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি নদীর অস্থায়ী বাঁধ অপসারণ করা হয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। সাগরের লবণাক্ত পানি রোধ ও মিঠা পানি সংরক্ষণের জন্য ছোট ফেনী নদীর ভাটিতে সমুদ্র উপকূলের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর এলাকায় গত 29 মার্চ নদীর মূল বাঁধ দেওয়া শেষে চালু করা হয় 23 ব্যান্ডের এই রেগুলেটরটি। 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই মূল বাঁধটি দেওয়ার আগে বাঁধের নিরাপত্তার জন্য নদীর উজানে কাজিরহাট, সাহেবের ঘাট ও জনতা বাজারের কাছে 3টি অস্থায়ী বাঁধ দেওয়া হয়। রেগুলেটরটি চালুর পর অস্থায়ী বাঁধগুলো অপসারণের কথা থাকলেও তা করা হয়নি। তবে বর্ষা মৌসুমের আগে বাঁধগুলোর মাঝে কিছু পরিমাণ কেটে দেওয়া হয়। এই সরু পথ দিয়ে নামতে পারছে না উজানের ছোট ফেনী নদী ও কুমিল্লার নতুন এবং পুরাতন ডাকাতিয়া নদীর পানি। আর বাঁধের সংকুচিত পথের কারণে পলিভরাট হয়ে পড়েছে রেগুলেটরের উজানের চ্যানেলটিও। সঠিকভাবে নিষ্কাশন হতে না পারায় উজানের পানির চাপে ভেঙে যাচ্ছে মুসাপুর ও চরেঞ্জিমান গ্রাম। এই বাঁধটা তো করছিল ওই বাঁধটাকে সফল করার জন্য, যখন এটা কাজটা আমাদের শেষ, বাঁধটা সফল হয়ে গেছে, এখন এই বাঁধটা রেখাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। গত 8-10 দিন বৃষ্টির কারণে পানিটা ক্লিয়ার ভাবে নামতে পারতেছে না। বানিয়া নশেবার কারণে আমার বাড়িঘর সব ভাঙে যেতেছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, স্থানীয় গ্রামবাসীর প্রতিবন্ধকতা ও সময়ের অভাবে অস্থায়ী বাঁধগুলো অপসারণ করা যায়নি। বাঁধটা পুরোপুরি অপসারণ করতে চাচ্ছিলাম, কিন্তু স্থানীয় বাধার কারণে আমরা পুরোপুরি অপসারণ করতে পারিনি। দুপাশের লোকেরই একই কথা যে বাঁধ এই পাশে কাটলে পরে আরেক পাশ ভাঙবে। খোদ ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের অস্তিত্বের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি অপসারণ করা হয়েছে অস্থায়ী বাঁধগুলো। ক্লোজারগুলি অপসারণ করা হয়েছে, পানিগুলি সুষ্ঠুভাবে চলে আসতেছে। এখানে যদি কোনো বাধা থাকে তাহলে হয়তো কাজিরহাটে আপে থাকতে পারে, কিন্তু কাজিরহাটে এখানে এসে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না পানি। মুসাপুর রেগুলেটরের উজানের অস্থায়ী বাঁধ 3টি অপসারণ না হওয়ার নেপথ্যে কর্তৃপক্ষের অবহেলা, অনিয়ম নাকি দুর্নীতি, বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। গ্রাহকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং চাহিদার ধরন বদলে যাওয়ায় কমে এসেছে কনজিউমার লোনের পরিমাণ। এই ঋণ লেনদেনে জটিলতার কারণে ব্যাংকগুলো এখন পার্সোনাল লোন কিংবা এনি পারপাস লোনের গ্রাহকদের বেশি উৎসাহিত করে। গত কয়েক বছর ধরে এই ধরনের ঋণ থেকে ব্যাংকের আয়ও বেড়েছে, তবে গ্রাহকদের অভিযোগ পার্সোনাল লোনে সুদের হার অনেক বেশি। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। রঙিন টেলিভিশন, ফ্রিজ কিংবা গাড়ি কেনা অথবা সন্তানের উচ্চ শিক্ষার্থে অর্থ সংস্থানে একসময় সীমিত আয়ের মানুষ দ্বারস্থ হতেন ব্যাংকের। গ্রাহকের উপার্জন ক্ষমতা আর ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে নানা ধরনের কনজিউমার লোন দেওয়ার প্রচলন ছিল সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের আয় বাড়ায় এবং চাহিদার ভিন্নতার কারণে এখন এ ধরনের ঋণের প্রয়োজনীয়তা কমে আসছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো কনজিউমার
কনজিউমার লোন আকারে এখন না বলে তারা বলছে পার্সোনাল লোন। পণ্যের বিনিময়ে নেওয়াটা দেখাতে গিয়ে তাকে ফলস ডকুমেন্ট তৈরি করতে হয়, যেটা আসলে লেনদেনের জন্য সুবিধা না, ব্যাংকার কাস্টমার সম্পর্কের জন্য ঠিক না। তো ব্যাংকার যদি তাকে বিশ্বাস করে এবং ঋণ দেয় তো এনি পারপাসেই দিতে পারে। তবে গ্রাহক চাহিদা পূরণে ব্যাংকগুলো এখন যে কোনো প্রয়োজনেই লোন দিয়ে থাকে। তবে এ ধরনের ঋণে সুদের হার 11 থেকে 17% পর্যন্ত হওয়ায় এখনো অনেকেই প্রয়োজন থাকলেও ব্যাংকের দ্বারস্থ হতে উৎসাহ বোধ করেন না। আমি একটা 10 লাখ টাকার দরকার পড়লো অথবা মেবি 5 লাখ টাকার দরকার পড়লো, লোন নিলাম, নিয়ে এই টাকাটা আমি বিজনেস পারপাস অথবা আদার্স অন্য কোনো পারপাসে আমি এটা কাজে লাগাইতে পারি। আমি যদি 3-4 লাখ টাকা লোন নেই, 5-6 মাস পরে টাকাটা পুরোটাই শোধ করলাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানে প্রায় 50-60 হাজার টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। ব্যাংকাররা বলছেন টাকা ব্যয়ের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকায় এনি পারপাস লোন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ব্যাংকগুলোর আয়ের বড় অংশ আসে এ ধরনের ক্ষুদ্র ঋণ এবং সার্ভিস চার্জ থেকে। ব্যাংকগুলো যেটা করেছে সেটা হচ্ছে যে একদম স্পেসিফিক পারপাসে না থেকে একটু ওপেন হয়েছে, যে আপনার যদি কোনো একটা পারপাস থাকে সেই টাকাটা ভেন্ডরকে না দিয়ে আপনাকেই দিচ্ছে। শুরুতে যখন ছিল তখন এই লোনটা 3 লাখ টাকা পর্যন্ত দেওয়া যেত, এখন যেটা 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া যাচ্ছে। সো অটোমেটিক্যালি আসলে বোঝা যায় যে ভলিউমটা অনেক বেড়েছে। এ ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকি বেশি থাকায় সুদের হারও অন্যান্য ঋণের তুলনায় বেশি বলে জানালেন ব্যাংক কর্মকর্তারা। আপনি যত জনের মধ্যে ছড়িয়ে দিবেন তত কিন্তু সম্ভাবনাটা কমে আসে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সন্তোষপুর গ্রামে 30 থেকে 70 বছর বয়সের বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধে রয়েছে বনের গাছ চুরি ও বন ধ্বংসের অভিযোগে এক বা একাধিক মামলা, যে কারণে এই গ্রামটি পরিচিতি পেয়েছে মামলার গ্রাম হিসেবে। তবে অনেক নিরীহ মানুষও মামলায় জড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাই নিরীহ মানুষদের আইনি সহায়তার মাধ্যমে মামলা থেকে মুক্ত করতে উদ্যোগ নিয়েছে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে রয়েছে বন বিভাগের বিশাল বনাঞ্চল। 90-এর দশকের প্রথম দিকে স্থানীয়রা নির্বিচারে গাছ কেটে নেওয়া শুরু করলে উজাড় হতে থাকে বনাঞ্চল। গাছ চুরি ঠেকাতে বন বিভাগ দায়ের করে অসংখ্য মামলার বেশিরভাগ আসামি বন লাগোয়া সন্তোষপুর গ্রামের। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই এক বা একাধিক আসামি রয়েছে বন মামলার। তবে অনেক নিরীহ মানুষও মামলার আসামি হয়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। আমি মালিক কাছে আমি যাই নাই, না যাওয়াতে যে কিছুদিন পরে মামলা অর্ডার বেরিয়েছে। 18-19টা মামলা করছিল, তাতে 10-12টা আছে, টাকার অভাবে হারতে পারতাছি না। অনেকদিন ধরে মনে করেন যে আসলে একদম কামাই রোজগারি বন্ধ হয়ে গেছে। কাম কাজ ঠিক মতন করা হয় না, 8 বাজারে যা হয় না ওটা হয় না, মামলার জ্বালায়। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন থেকে চুরি করে গাছ কেটে নেওয়া এবং বন ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধেই শুধু মামলা হয়েছে। এখন লোকজনই স্বচ্ছারা তারাই বনটা রক্ষা করতেছে, তারাই দেখাশোনা করতেছে, কাজের এখন তেমন মামলা দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এদিকে বন বিভাগের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর পুলিশ বলছে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলাগুলো প্রত্যাহার করে তাহলে বন আর কাটবে না মানুষ, হ্যাঁ, দেশের জন্য ভালো হবে, এলাকার সাধারণ মানুষগুলো বাঁচবে। আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি, আসামি গ্রেপ্তার করতেছি এবং যারা আসামি পলাতক তাদেরকে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। তবে বন মামলার আসামি নিরীহ মানুষদের আইনি সহায়তার মাধ্যমে মামলা থেকে মুক্ত করে আনার উদ্যোগ নিয়েছে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি। যারা আইনজীবী আছেন কোর্টে, তাদের সাথেও কথা হয়েছে যে তারা বিনা পারিশ্রমিকে এই সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য কোর্টে তারা তাদের পক্ষে লড়াই করবেন, তারা যাতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে, আমরা সেই ব্যাপারে একটা ভূমিকা রাখছি। বন বিভাগ জানায়, সন্তোষপুর বনবিটের আওতায় বর্তমানে প্রায় 600 মামলায় 3000-এরও বেশি আসামি রয়েছে, যার প্রায় 90 সন্তোষপুর গ্রামের বাসিন্দা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভারতের পশ্চিমবঙ্গ, মণিপুর ও উড়িষ্যায় গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ মারা গেছে। ঘরবাড়ি হারিয়ে অসহায় পরিস্থিতির মুখে পড়েছেন এসব অঞ্চলের 2 লাখেরও বেশি মানুষ। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে বন্যার কারণে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। সোমবার এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও মণিপুর রাজ্যে বহু মানুষের প্রাণহানি ছাড়াও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া জম্মু কাশ্মীরে লে গ্রামের সব স্থাপনাই ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়। এরই মধ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকার 5 লাখেরও বেশি মানুষকে রিলিফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে।
সার্বক্ষণিক সেবার জন্য 200-রও বেশি মেডিকেল টিম এবং 120টি নৌকা প্রস্তুত আছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। তবে কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানায় রয়টার্স। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। আফগানিস্তানে পুলিশের অভিযানে 64 তালেবান সদস্য নিহত হয়েছে। রোববার আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা নিহত হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাবুল, হেলমান্দ সহ 9টি প্রদেশে রোববার আফগান পুলিশ তালেবান সদস্যদের ঘাঁটিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এতে আহত হয় আরও 52 জন। তবে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর জানা যায়নি। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কাছেই শেষ পর্যন্ত পরাজিত হল ঢাকা টেস্টও। আউটফিল্ড ভেজা থাকার কারণে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ঢাকা টেস্টের শেষ দিনও পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ফলে দ্বিতীয় টেস্টেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল টাইগার ও প্রোটিয়াদের। ব্যাট হাতে 65 রান করায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। আর 2 ম্যাচে 6 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। এর আগে টানা বৃষ্টির কারণে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের খেলাও মাঠে গড়ায়নি। বৃষ্টি না হওয়ায় খেলা হয়েছিল শুধুমাত্র প্রথম দিন, যেখানে মুশফিকের ব্যাটিং দৃঢ়তায় টাইগাররা 8 উইকেটে সংগ্রহ করে 246 রান। 13 রানে অপরাজিত থাকা নাসির হোসেনের নতুন ব্যাটসম্যানের সঙ্গে পঞ্চম দিনের খেলা শুরু করার কথা ছিল। মূলত ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার সকাল থেকে দেশ জুড়ে টানা বৃষ্টি হচ্ছিল, যে কারণে পুরো 3 দিন মিরপুর স্টেডিয়ামের মাঠ ও উইকেট পুরোটাই কাভার দিয়ে ঢেকে রাখতে হয়েছিল। আর শেষ দিন বৃষ্টি না থাকলেও আউটফিল্ডে পানি জমে থাকায় খেলা শুরু হওয়ার আগেই আজ সকালে দিনটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে শেষের 2 দিন টানা বৃষ্টির কারণে খেলা না হওয়ায় সেই ম্যাচটিও ড্র হয়েছিল। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে সিরিজ ড্রয়ের স্বাদ পায় টাইগাররা। এদিকে সিরিজ ড্র হলেও টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দলের বিপক্ষে দাপটের সঙ্গে খেলতে পারায় টাইগার সদস্যরা বেশ উজ্জীবিত বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ভালো করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। অন্যদিকে বৃষ্টির কারণে সিরিজ ড্র হয় কিছুটা হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। এখন সব ভুলে তারা শুধু পরবর্তী নিউজিল্যান্ড সিরিজ নিয়েই ভাবতে চান বলে জানান প্রোটিয়া অধিনায়ক। আমরা পুরো সিরিজে টেস্ট র্যাঙ্কিং এ 1 নম্বর দলের বিপক্ষে লড়াই করেছি। তাছাড়া ওরা আমাদের বিপক্ষে মাঠে স্বস্তিতেও ছিল না, যা দলের সবাইকে উজ্জীবিত করেছে। এই বিষয়টি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। এখন কিছুদিন পরিবারের সাথে ভালো সময় কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগেই পুরোদমে মাঠে ফিরতে চাই। 5 দিনের ম্যাচে 4 দিনই বৃষ্টির কারণে খেলা না হওয়া অপ্রত্যাশিত, কিন্তু কিছুই করার নেই। প্রাকৃতিক দুর্যোগে তো আর কারো হাত নেই। তবে আমরা বাংলাদেশে পুরো সফরটি উপভোগ করেছি। আমাদের হয়ে স্টেইন খুব ভালো বল করেছে। ওর 400 উইকেটের মাইলফলক আমাদের দেশের জন্য বড় একটি অর্জন। গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ, ওরা মাঠ খেলার উপযোগী করতে অনেক চেষ্টা করেছে। যাই হোক, এখন আমরা নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবতে চাই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। প্রাক মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের স্বাদ পাওয়া হলো না মেসি নেইমার বিহীন বার্সেলোনার। ইতালি পর্বে স্তাদিও আর্তেমিও ফ্রান্সিতে স্বাগতিক ফিওরেন্তিনার কাছে তারা হেরে গেছে 2-1 গোলে। ফিওরেন্তিনার হয়ে জোড়া গোল করেছেন মিডফিল্ডার ফেদেরিকো বেনার্দেশচি, আর বার্সার হয়ে একটি গোল শোধ করেছেন উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ফিওরেন্তিনা মুহুর্মুহু আক্রমণে কাঁপিয়ে দিচ্ছিল স্প্যানিশ জায়ান্টদের রক্ষণদুর্গ। ম্যাচের বয়স তখন মাত্র 4 মিনিট। বোর্জা ভালরোরার বাড়িয়ে দেয়া বলকেই কাজে লাগিয়ে লিরিসদের এগিয়ে দেন ফেদেরিকো বেনার্দেশচি। এর 8 মিনিট পর সোসার শিষ্যদের পক্ষে আবারও গোলদাতা সেই বেনার্দেশচি। ম্যাচের 17 মিনিটে ক্রোয়েশিয়ান রিক্রুট ইভান প্র্যাকটিচের বাড়ানো বলে গোল করে বার্সার পক্ষে ব্যবধান কমান উরুগুয়ান তারকা সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে দুদলীয় আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল খুঁজে পায়নি কেউই। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজও বিভিন্ন স্থানে মালিক চালকদের অবরোধ। দেশের সব সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের। দুর্নীতির 2 মামলায় বকশীবাজারের বিশেষ আদালতে বেগম জিয়ার হাজিরা। পরবর্তী শুনানি 10 আগস্ট। রাজধানীতে কর্মজীবী নারী ধর্ষণের ঘটনা বাড়ছে। কর্মবিমুখ করতে একটি শ্রেণী এসব ঘটাচ্ছে। মত আইন ও সালিশ কেন্দ্রের প্রতিরোধে তৎপরতা বাড়ানোর দাবি পুলিশের। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজারের 4 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি। নোয়াখালীতে 13 গ্রাম প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এবং বর্ষা মৌসুমে লিজ দেয়ায় প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে হাওর। জীবিকা হারাচ্ছেন এলাকার মৎস্যজীবীরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।